ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফ্যাসিস্ট অফ ইউনূসকে ক্ষমতার থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো, আমাদের লড়াই চলবে। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ 13ই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। তারাও কিন্তু মাঠে আছে। তারা 11 তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে 5 দফা দাবিতে। তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ, তাদের দাবি নভেম্বরে গণভোট, তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, আজকে 13 নভেম্বর ঢাকা শহরে লকডাউন শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নেতারা মাঠে নেমেছে এবং তারা জোরসোরে মিছিল করছে। কালকে রাতে হাসিনা একটি বক্তব্য দিয়েছে এবং দেশের সবাইকে, মানে যারা আওয়ামী লীগ আছে সবাইকে বের হতে বলেছে। যার হাতের কাছে যেটা পাবে সবকিছু নিয়ে বের হতে বলেছে। এই থেকে দেখা যাচ্ছে যে আদালত সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছে, যাতে আদালতে যখন বিচার হবে তখন যেন সেনাবাহিনী তাদের ট্যাকেল দেয়। তাহলে আজকে কি পরিস্থিতি বিরাজমান হবে এই দেশে, জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13 নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13ই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর? গত 12ই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকার গ্রেফতার কার্যক্রম। আবার গত বছরের 5ই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু গত 10ই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12ই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা। দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12ই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কলোনি এক্সপ্রেস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা। এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা। অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই
পরিকল্পিত নাশকতা করছে। শুরুতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি। তবে গত 10ই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন 10 আগে। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে। গত 4-5 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে। সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান। এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠছে। চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে 12 নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় 7 জনকে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের লকডাউন সফল করতে নওফেলের বাসায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা। পরে পুলিশ তল্লাশি চালায়, বাসায় নওফেলের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। তবে নওফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের 7 কর্মচারীকে আটক করা হয়। ক্যাফেটি গত বছরের 5ই আগস্টের পর বন্ধ হয়ে যায়। এরপর থেকে কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে বিক্রি করতেন। সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির দিনটির আগেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকার রাস্তাঘাটে 12 নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যার পর আরো শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে, যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা। সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব নেই। সেখানে 5টি ফটকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। ভয় শুধু রাস্তায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে 13 নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের চাপে পিছু হটে অনেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি 11 নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত, কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন। সেটি হলো, নিরাপত্তার দায়-দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না। রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য 13 নভেম্বর ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে। সব মিলিয়ে নানান শঙ্কা। আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর 15 মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে। 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনগণের স্বস্তি আনতে পারছে না, তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না। উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে। একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি, জামাত, এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা। কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে 12 নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয়। অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল 13 নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি। কাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। কালকে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরের খবরগুলো হচ্ছে এরকম, সেই চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, 7 জন গ্রেপ্তার। তারপর ধারাবাহিকভাবে তো পুরান ঢাকা, নতুন ঢাকা, রাজধানীর ভেতরে বাইরে চলছে, আগুন সন্ত্রাস চলতেছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, একটা আতঙ্ক, একটা লকডাউন শুরু হওয়ার আগেই যেন লকডাউন, 13 তারিখে লকডাউন, এমন একটা পরিস্থিতি, একটা যুদ্ধ পরিস্থিতি। আসলে যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এই রায়কে ঘিরে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতি মনে হচ্ছে সরকার এই বোধহয় অজানা একটা শঙ্কায় যে পড়ে গেল, কি জানি হবে, আসলে কিছুই হবে না। যেটা হচ্ছে কি, সরকারের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। আজকে দেখছি বিভিন্ন স্টলে যে জামাত সহ 8 দল মানে নামবে, আবার এনসিপি বলতেছে আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। আরে ভাই, আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। তো গোপালগঞ্জে কি হলো, সে ক্যানোপির নাকি কি বলে ওই সামরিক যানের মানে ট্যাঙ্কের ভিতরে ঢুকে আসতে হয়েছিল, গোপালগঞ্জে ঠেকানো গেল না। আর মানে আওয়ামী লীগকে ঠেকাইতে মানে রাজধানীতে এমন হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। এইসব বাগাড়ম্বর কথা বাদ দিয়ে যেটা দরকার ছিল, এটা জনগণকে সচেতন করা, মানুষকে সংগঠিত করা, নিজেদের ঐক্যটা দৃঢ় করা এবং রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি করা।
বাগাড়ম্বর কথা বলে লাভ নেই। আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগকে যদি এইভাবে নিষিদ্ধ করে রাখা হয় তাহলে যেটা হবে, আপনি ঠেকাতে পারবেন না, মুখে মুখে বড় কথা বলতে পারবেন, কিন্তু যেটা হবে তারা ঝটিকা মিছিল করবে, ঝটিকা আক্রমণ করবে, ঝটিকা এই যে বোমা, পেট্রোল বোমা, ককটেল ফুটাবে, কখন কি করবে, কার জান যাবে, কার প্রাণ যাবে কেউ বলতে পারে না। এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত। আমি বারবার বলছি যে এই ভুল আওয়ামী লীগ করছে, জামাত বিএনপিকে নিষিদ্ধ করে একজন অঘোষিত যুদ্ধ করে তাদের বিরুদ্ধে, ওই একই যুদ্ধ চাপানো যাবে না। অবস্থা পরিষ্কার। আমি যারা গণহত্যা করছে তাদের সংখ্যাটা যদি 1 লাখও হয় জড়িত, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইটার সুযোগ নিয়ে যাতে কোনো পক্ষের রাজনীতি বন্ধ করা না হয়, স্পেস দিতে হবে। দেখেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো ঘরোয়া রাজনীতি শুরু করছে না, উনি তো সামরিক শাসক, তখন তো আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই, কোনো দলই নাই। উনি একাই দল করে বলতে পারতো যে কোনো দলের কোনো সুযোগ নেই, না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু আবার উঠায় নিয়ে আসছে। সামরিক শাসকের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মূল ক্রেডিট প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এটা তো বাস্তব, আওয়ামী লীগ স্বীকার করবেন আমি জানি, কিন্তু আমরা তো ঘটনা জানি, আমরা ছোট হলেও পরিষ্কার মনে আছে। আজকে দেখেন, কালকে 13 তারিখ লকডাউন ডাকছে, পরিস্থিতি এমন যে দুপুরেই জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টাকে ভাষণ দিতে হচ্ছে। কেন? দুপুরে কেউ ভাষণ দেয়? ভাষণ দেবেন আপনি আপনার মতন করে, সন্ধ্যায় দেবেন, রাতে দেবেন, মানুষ শুনবে। দুপুরে তো কাজের দিন, কালকে কি ওয়ার্কিং ডে না? আজকে কি বার? বুধবার, কালকে বৃহস্পতিবার, আপনার দুপুরে কেন দেবেন? নিজেই যদি অস্থির হয়ে একটা পরিস্থিতি তৈরি করে তাহলে তো মানুষ মনে করবে যে ওরে বাপরে, না জানি কি হইতেছে। তারপরে এই যে গণহত্যার জন্য এত বিচারের জন্য এত আকুলতা, যে বিচার সংস্কার ছাড়া আপনি করবেন না, কি নির্বাচন হবে না, যমুনার আশেপাশে সমস্ত নিষিদ্ধ সমাবেশ, সেই জামাত 8 দল বলতেছে যে তারা যমুনা ঘেরাও করবে, সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে। কার বিরুদ্ধে? কি দাবিটা কি? আপনি দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি করবেন, তো এ যদি বিএনপি যদি তার দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি শুরু করে, আন্দোলন শুরু করে, এর দাবি মানলে, ওর দাবি মানলে আপনি কোন দাবিটাই হবে? আপনার দাবিটা যৌক্তিক, অন্য পক্ষের দাবিটা যৌক্তিক না? আপনি এই টানাচড়া করতেছেন কেন? আপনি তো মূল এটা করবেন তো পাবলিকের কাছে যাবেন, জনগণের কাছে ভোট চাবেন। আপনি বলেন আমি 2 পক্ষে পিআর চাই, আমার ভালো লাগলে আমি ভোট দেবো, আপনি যে সেটা প্রতিষ্ঠিত করবেন। আর বিএনপি যদি বলে যে না পিআর এই সমস্ত ভুয়া জিনিস, আমি একমত হলে বিএনপিকে সাপোর্ট করবো। কিন্তু আপনি ভোটের আগেই আপনি দাবি আদায় করতেছেন, তাহলে আমারও তো দাবি আছে, আমি কি করবো? ধরেন বিএনপি জামাতের কোনো দাবি আমি মানি, আমার একটা ভিন্ন দাবি আছে, তাহলে আমি কি করবো? আমিও যে যমুনায় যে বসে থাকবো? এইগুলি হলো পরিস্থিতি ঘোলাটে করা। আজকে পরিস্থিতিটা কত ঘোলাটে শুধু আওয়ামী লীগ করছে? আমি তো মনে করি যে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খুব কৃতিত্ব জাহির করে, আজকে তারা এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে। আজকে দেখলাম একটা অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স টিভিতে, বিএনপির প্রতিনিধি তিনি বয়কট করতেছে, তার সামনেই বিএনপির মন্দ বলতেছে, বিএনপির সমালোচনা করতেছে, তো সে চলে আসছে। আপনার নিজেদের মধ্যেই তক্ষ নেই। আওয়ামী লীগের প্রেশার এখনো আসে নাই, আরো কঠিন প্রেশার হবে। তখন প্রধান উপদেষ্টা দুপুরে কেন, সকাল ভোরবেলায় ভাষণ দিয়ে কুল পাবে না। আপনি আওয়ামী লীগকে ঠেকাইতে আপনার ঐক্যটা আপনি রাখতেছেন না। এমন সব দাবি যেগুলি নির্বাচনের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হয়, আপনি আগেই সংবিধানকে বাইপাস করতে যাচ্ছেন। গণভোট একেবারে না জানি এটা হইলে কি হবে? অতীতে বহু গণভোট হয়েছে, কই তার মধ্য দিয়ে কি প্রতিষ্ঠিত হয়েছে? এইগুলি করে আস্তে আস্তে পরিস্থিতিটা একটা নতুন একটা সংখ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে তো বলে যে এই সরকার আসলে নির্বাচন করতে পারবে না। এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য শোনার আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও সরকার যে পরিমাণ আলাপ আলোচনা করেছে গত কয়েক সপ্তাহ ধরে বা সপ্তাহ দেড়েক ধরে, আমার ধারণা সপ্তাহ দেড়েক আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ, তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে, এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করে 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কি কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন, বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন। এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে 13ই নভেম্বরই সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা করবে সেই তারিখটি ঘোষণা করবে, এবং সেজন্য 10 তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল। আওয়ামী লীগের ঘোষণা ছিল যে 10 তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে, আর 13 তারিখ তাদের লকডাউন কর্মসূচি। অভিনব নামের কর্মসূচি, প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি। আওয়ামী লীগ
যতটুকু তাদের ফেসবুক পেজে গেলে জানা যায়, আওয়ামী লীগ চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে না, অফিস আদালতে মানুষ যাবেন না, রাস্তাঘাট ফাঁকা থাকবে। মানে একরকম কোভিডের সময়ের, করোনার সময়ের যে লকডাউন পালিত হতো, তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো, বাড়িতে থেকে কাজ করতে হতো, সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে। এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে 13 তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। কারণ একদিকে যেমন ককটেল ফুটছে, আগুন লাগছে বাসে, পুলিশের গাড়িতেও আগুন লাগছে, পুলিশ যদিও বলছে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যাচ্ছে, কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গত 3-4 দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে। পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে। পুলিশ একটি ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি, বা কারা ককটেল নিয়ে ঢুকছে আর মারছে সেসব বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নাই। এমনকি স্কুলের গেইটে ককটেল মারার ঘটনা ঘটেছে, ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনেও। পুলিশ কোনোটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই। এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন। পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব, এরা শিবির কর্মী নয়। তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। তারাও কিন্তু মাঠে আছে। তারা 11 তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে, এবং তারা মাঠে আছে 5 দফা দাবিতে। তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ, তাদের দাবি নভেম্বরে গণভোট, তাদের দাবি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। এই 3 দাবি, যেই 3 দাবির এক দাবিও বিএনপি মানে না, সেই 3 দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে। কাল মানে আজ 13ই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে, ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে। এবং ছাত্র শিবির, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির রীতিমতো ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে। জামায়াতে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের সহ 8টি সমমনা দল, মামুনুল হকের খেলাফত মজলিস, এরা সবাই 13ই নভেম্বর মাঠে থাকবে। তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে, তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে, এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না, এবং নিজের নিরাপত্তা, নিজের গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন, বাইরে কম বের হবেন, তা তো খুব স্বাভাবিক। এবং সেই ঘটনাটি 12 তারিখ থেকেই হতে দেখা গেছে। 12 তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে, অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই। গণপরিবহন কমে এসেছে, কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও, চলতি অবস্থাতেও, এমনকি যাত্রী বেশে বাসে উঠেও আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস, দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায়। তাহলে 12 তারিখ থেকেই মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে, এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির, তাদের সমমনা 8 দল, সরকার, পুলিশ, সরকার বিজিবি মোতায়েন করেছে 14 প্লাটুন ঢাকা আর তার আশপাশের এলাকায়, এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে। বাসে উঠে তল্লাশি করছে, সিএনজি থামিয়ে তল্লাশি করছে, বাসে উঠে যার তার মোবাইল ফোন চেক করছে পুলিশ। এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে। মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে। মানে একদিকে ককটেল কেন ফুটছে, আগুন কেন লাগছে সরকার জানে না, কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে। আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্র শিবির সহ সমমনা সব দলকে, ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন। আমি মাত্র সমকালে সেটা পড়ছিলাম। পুলিশের তো পক্ষে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব, কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর, এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের, এটা কি করে চিহ্নিত করবেন? এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে, তখন পুলিশের মাঝ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে? একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন, ঠিক তেমনি এই প্রশ্নও আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে, কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে। কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য, শক্তি, স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয়। সন্দেহ, অবিশ্বাস, দ্বন্দ্ব এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল, নিজেদেরকে বাঁচাতে, এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে, এখন তার সন্দেহ, মানে তারেক রহমানের সন্দেহ, যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয়
আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম খবর পেতে। ধন্যবাদ সবাইকে।